আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ প্রথম বর্ষের ছাত্ররা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করছি সকলেই ভালো আছো এবং আমাদের এই অনলাইন ক্লাস নিয়মিত দেখছো এবং সেই সাথে পড়াশোনা করছো। আমি আজকে জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, তোমাদের সাথে আছি। আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 1006 মাইক্রো ইকোনমিক্স এর তোমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার 8 থিওরি অফ ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টর প্রাইসিং এই চ্যাপ্টারটা শুরু করব। তার আগে আমি তোমাদের চ্যাপ্টার 6-এর একটু আমার বাকি ছিল এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সাধারণত তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। আজকেও সেরকমই করব, তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিব। তো চলো আমরা আগে চ্যাপ্টার 6-এর একদম শেষ একটা টপিক আমার বাকি ছিল, সেই টপিকটা আজকে শেষ করবো এবং সেই সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আমি হয়তো পূজার পরে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কল করব, যে তোমাদের কী অবস্থা, তোমরা কতটুকু পড়াশোনা করছো সেটা অবশ্যই আমার জানার দরকার আছে, যেহেতু সিলেবাস আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো চলো আমরা ক্লাস শুরু করি। চ্যাপ্টার 6 থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। থিওরি অফ প্রোডাকশনের ভিতরে আমার যেটা ছিল কস্ট রেশিও। A benefit cost ratio is a ratio used in a cost-benefit analysis to summarize the overall relationship between the relative cost and benefit of a proposed project. If a project has a BCR greater than 1, the project is expected to deliver a positive net present value to a firm and its investors. আচ্ছা, তাহলে কস্ট রেশিও কি বলছে, যে কস্ট বেনিফিট রেশিও এটা করা হয় ইউজড ইন কস্ট বেনিফিট অ্যানালাইসিস ওভারঅল রিলেশনশিপ রিলেটিভ কস্ট অ্যান্ড বেনিফিট। তার মানে একটা প্রজেক্টের আমরা যখন কোনো একটা প্রজেক্ট হাতে নেই, সেই প্রজেক্টের থেকে আমরা আমাদের কী পরিমাণ আমরা বেনিফিট পাচ্ছি এবং সেই প্রজেক্টের পিছনে আমাদের কস্টটা কী পরিমাণ আছে, এই জিনিসটা মেজার করার জন্য আমরা কস্ট রেশিওটা ইউজ করে থাকি সাধারণত। এবং এখানে বলা হয়েছে যদি বিসিআর, দ্যাট মিনস বেনিফিট কস্ট রেশিও, যদি 1-এর থেকে বেশি হয় তাহলে সে প্রজেক্টটা আমরা গ্রহণ করব এবং 1-এর থেকে যদি কম হয় তাহলে সে প্রজেক্টটা আমরা রিজেক্ট করব। এই যে এই জিনিসটা, এটা আমরা কস্ট রেশিওর মাধ্যমে পেয়ে থাকি। তার মানে কি, একটা প্রজেক্ট থেকে যদি আমার বেনিফিট, দ্যাট মিনস রিটার্ন বেশি আসে, বেনিফিট মিনস এখানে রিটার্নের কথা বলবো আমরা, যে রিটার্ন যদি আমার বেশি আসে কস্টের তুলনায় তাহলে সেই প্রজেক্টটা আমরা গ্রহণ করবো। এবং সেই বেনিফিট বা রিটার্ন যদি 1-এর থেকে বেশি হয় সেটা, তাহলেই আমরা সেই প্রজেক্ট গ্রহণ করবো, আদারওয়াইজ সেটা কী করবো, আমরা রিজেক্ট করবো। পরে পজিটিভ দি প্রেজেন্ট ভ্যালু অফ ফার্ম। আচ্ছা, নেক্সট আমরা দেখি হাউ ডু ফার্ম ডিটারমাইন দ্য অপটিমাল লেভেল অফ প্রোডাকশন। আচ্ছা, কীভাবে একটা ফার্ম তার অপটিমাম লেভেলে, দ্যাট মিনস কাঙ্ক্ষিত স্তরে পৌঁছাবে, প্রোডাকশন কাঙ্ক্ষিত স্তরে পৌঁছাবে কীভাবে? দ্য অপটিমাম প্রোডাকশন লেভেল রেফার্স টু দ্য লেভেল অফ প্রোডাকশন when দ্য প্রফিট অফ দ্য ফার্মার ম্যাক্সিমাইজ। তার মানে হচ্ছে একটা ফার্ম তখনই তার সর্বোচ্চ বা ম্যাক্সিমাম লেভেল অফ, তার সর্বোচ্চ উৎপাদন স্তরে পৌঁছাবে যখন তার প্রফিটটা সর্বাধিক হবে। তার মানে এই সর্বাধিক প্রফিটের পরেও যদি সে উৎপাদন করে তখন দেখা যাবে তার কস্ট বেশি বেড়ে যাচ্ছে বা প্রফিট আগের তুলনায় কমে যাচ্ছে। ইট ইজ দ্য লেভেল অফ আউটপুট ওয়ার দ্য মার্জিনাল রেভিনিউ। তার মানে হচ্ছে এই কোন লেভেলটা, এখন আমাদের জানতে হবে যে কোন লেভেল পর্যন্ত আমরা উৎপাদন করবো। এখানে কি বলা হয়েছে যে মার্জিনাল রেভিনিউ ড্রাইভড ফ্রম দ্য লাস্ট ইউনিট আর ইকুয়াল টু দ্য মার্জিনাল কস্ট এনকার্ড অন প্রডিউসিং ইট। দ্যাট মিনস এটার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যখন ইকুয়াল হবে, সমান হবে, তখন কি করব, তখন সেটাই হবে যে আমার অপটিমাম লেভেল বা লেভেল অফ প্রোডাকশন, দ্যাট মিনস কাঙ্ক্ষিত আমার উৎপাদন স্তর। হ্যাঁ, কোনটা আমার কাঙ্ক্ষিত উৎপাদন স্তর? যখন আমার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট দুটো ইকুয়াল হবে। এখন আমরা চলে যাব, এরপরে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের পালা। আমাদের অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার 6-এর উপর যে কোশ্চেনগুলো আমি দিয়েছি খুব বেশি না, মাত্র 8টা কোশ্চেন, তোমরা ঝটপট লিখে ফেলবে আমি আশা করব, কারণ আমার অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে।
আমি এগুলো পূজার পরে আমি দেখি কল করব, তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বলবো। Number 1, what is mean by production? Number 2, explain the main factor of production. 3 হচ্ছে explain the law of diminishing marginal production with criticism. 4 হচ্ছে what is return to scale. 5 হচ্ছে write down the difference between return to scale and law of variable proportion. 6 হচ্ছে why is long run average cost curve U-shaped. 7 হচ্ছে discuss the relationship among total production, average production and marginal production. Number 8 হচ্ছে write the relationship among total cost, average cost and marginal cost. এই 8টা প্রশ্ন তোমরা লিখে ফেলবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে যাই। আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টর প্রাইসিং। এই চ্যাপ্টারে আমরা চলে যাব, এটা আমাদের সিলেবাসের সর্বশেষ চ্যাপ্টার। এখন দেখো ফ্যাক্টর প্রাইসিং মানে কি বলা হচ্ছে। ফ্যাক্টর প্রাইসিং ইজ কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেটে ফ্যাক্টর প্রাইসিং তো কি? ফ্যাক্টর প্রাইসিং ইজ সিমিলার টু কমোডিটি প্রাইসিং, দ্যাট ইজ ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই। দ্যাট মিনস কমোডিটি প্রাইসিং কি? আমরা ফ্যাক্টর প্রাইসিং বলতে আমরা জানি যে আমাদের প্রোডাকশনের যে ফ্যাক্টরগুলো আছে, প্রোডাকশনের আমার 4টা ফ্যাক্টর গত ক্লাসে আমরা পড়েছিলাম যে প্রোডাকশনের আমার 4টা ফ্যাক্টর কী কী? ল্যান্ড, লেবার, ল্যান্ড, লেবার, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার। এই 4টা হচ্ছে আমার প্রোডাকশন ফ্যাক্টর। এই প্রোডাকশন ফ্যাক্টরের পিছনে যে আমার খরচটা হয়, সেই খরচটা কীরকম হবে? ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই। দ্যাট মিনস আমার ওই ফ্যাক্টরির জন্য আমার যে ডিমান্ড যতটুকু, আমার সাপ্লাই যদি ততটুকু হয়, সেটাই হচ্ছে আমার প্রাইসিং লেভেল। ইনপুট ইউজড ইন প্রোডাকশন ইজ নোন অ্যাজ ফ্যাক্টর অফ প্রোডাকশন। তার মানে যেটা আমি বলে ফেললাম আগেই, যে যেই জিনিস, যে ইনপুটটা, যে উপাদানটা আমার প্রোডাকশনের কাজে ব্যবহৃত হবে, সেটাই হচ্ছে আমার ফ্যাক্টর অফ প্রোডাকশন। Land, labor and capital are the factors that are purchased and sold in the market. এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এইটা হচ্ছে প্রোডাকশনের ফ্যাক্টর এবং এটা কি হয়? বাজারে বিক্রি হয়। কিভাবে বিক্রি হয় সেটা আমরা এখন দেখব। ফর দ্য simplicity we explain market for labor, however the theory is for all productive factor. That means আমরা এখানে শুধুমাত্র লেবারের সাপ্লাই ডিম্যান্ড এবং লেবারের যে সাপ্লাই ডিম্যান্ড ইকুয়াল হয়ে লেবারের যে প্রাইসটা নির্ধারিত হয়, সেই জিনিসটা আমরা এখানে দেখব। এবং অন্য ফ্যাক্টরগুলোর ক্ষেত্রেও সে ঠিক একইভাবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ঘাত প্রতিঘাতে, এবং ডিমান্ড এবং সাপ্লাই যেখানে ইকুয়াল হবে, সেখানে কি হবে? আমার প্রাইসটা নির্ধারিত হবে। ডিমান্ড ফর লেবার। ডিমান্ড ফর লেবার এখানে কি বলা হয়েছে? অ্যাজাম্পশন ইন সিঙ্গেল কমোডিটি ইজ প্রডিউসড, প্রাইস অফ এক্স ইজ পিএক্স। আচ্ছা, এ হচ্ছে একটা সিঙ্গেল কমোডিটি, একক একটা কমোডিটি, যেটার প্রাইস হচ্ছে PX, এবং সেটার প্রাইস যদি আমরা ডিনোট করি তাহলে PX দিয়ে আমরা সেটাকে ডিনোট করি। গোল অফ দ্য ফার্ম ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। এই ফার্মের মূল লক্ষ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমরা জানি যে কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান আছে যাদের মেইন লক্ষ্য সেবা প্রদান করা, এদের মেইন লক্ষ্য প্রফিট আর্নিং না। এই জন্য যেই লেবারের কথা এখানে বলা হয়েছে, যে লেবারের আমরা ডিমান্ডটা নির্ধারণ করব, তাদের মেইন লক্ষ্যই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিট আর্ন করা, প্রফিট সর্বোচ্চকরণ। লেবার মার্কেট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। লেবার মার্কেটটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। হেন্স ইজ দ্য গিভেন ওয়েজ রেট W, মার্কেট সাপ্লাই কার্ভ ইজ হরিজন্টাল। এখানে ওয়েজের রেট হচ্ছে W, এবং এখানে কি বলা হয়েছে? মার্কেট সাপ্লাই, লেবারের মার্কেট সাপ্লাই হচ্ছে হরিজন্টাল, সমান্তরাল, তার মানে ভূমি অক্ষের বরাবর। প্রোডাকশন ফাংশন ইজ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং রেট। প্রোডাকশন ফাংশন কি হচ্ছে? বাড়ছে। দ্যাট মিনস লেবারের রেটটা বাড়ছে, বাট বাড়ছে কি হারে? ডিক্রিজিং হারে, ক্রমহ্রাসমান হারে। দ্যাট ইজ মার্জিনাল প্রোডাকশন অফ লেবার ইজ ডিক্লাইন। দ্যাট মিনস লেবারের মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন লেবারের কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপরে দেখো ডিমান্ড ফর লেবার।
A firm will hire a labor up to the point at which the last unit contributes as much as the total cost of total revenue. কি বলেছে খেয়াল করো, a firm will hire a labor up to the point. একটা ফার্ম এক লেবার হায়ার করবে কোন বিন্দু পর্যন্ত, at which the last unit contributes as much as the total cost as the total revenue. তার মানে হচ্ছে লাস্ট যে ইউনিট একটা লেবার কন্ট্রিবিউট করে প্রতিষ্ঠানে সেই ইউনিট পর্যন্ত, দ্যাট মিনস কন্ট্রিবিউটেড বাই লাস্ট ইউনিট অফ লেবার ইন রেভিনিউ PX, যেটা আমরা পেলাম যে এক্স হচ্ছে আমার একটা কমোডিটি বা লেবার যদি আমি ধরি সেটার প্রাইস হচ্ছে PX মাল্টিপ্লাই MPL, দ্যাট মিনস মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার সেটাকে আমরা VMP দিয়ে বলি, দ্যাট মিনস মার্জিনাল ভ্যালু অফ প্রোডাক্ট, মার্জিনাল ভ্যালু VMP মানে হচ্ছে VMP, P এর সাথে L আছে দেখো, তাহলে আমরা বলবো মার্জিনাল ভ্যালু অফ প্রোডাক্ট অফ X, মার্জিনাল ভ্যালু অফ প্রোডাক্ট অফ X ইন কস্ট W, এখানে কস্টটা হচ্ছে W দিয়ে ডিনোট করছে, ইন ইকুয়েশন VMPL, দ্যাট মিনস রেভিনিউ, আমরা এখানে রেভিনিউ দেখছি যে এটা হচ্ছে রেভিনিউ, আমার রেভিনিউ ইজ ইকুয়াল টু কস্ট। নেক্সট দেখো ডিমান্ড ফর লেবার, এটা একটু খেয়াল করো, এখানে দেখো আমার দুটো এক্সিস আছে, এই এক্সিসে যেটাকে আমরা OY এক্সিস বলি, OY এক্সিসে আমি ওয়েজ মেজার করছি এবং OX এক্সিস আমরা হরিজন্টাল এক্স এক্সিস বলি, OX এক্সিসে আমরা লেবার ডিনোট করছি, এখানে ওয়েজ এবং এখানে লেবার। কিন্তু এখানে দেখো লেবার কার্ভটা কীরকম, এরকম, হ্যাঁ নিচের দিকে স্লোপিং, দ্যাট মিনস VPM, দ্যাট মিনস marginal value of production of labor, marginal value of production of labor কি হচ্ছে এই বিন্দুতে, দ্যাট মিনস আমি এই পরিমাণ ওয়েজ দিতে, এই পরিমাণ যদি আমি ওয়েজ দিই তাহলে এতটুকু পরিমাণ আমি লেবার পাবো, এতটুকু পরিমাণ আমি লেবার পাবো, এখানে ওয়েজ ডিনোট করছে, এখানে VMPL, দ্যাট মিনস মার্জিনাল ভ্যালু অফ প্রোডাকশন অফ লেবার। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখন বলছে ডিমান্ড ফর লেবার, লেবারের ডিমান্ড বেড়ে যাচ্ছে, এখানে খেয়াল করো যেহেতু এটা এইরকম স্লোপ তাহলে কি দেখা যাচ্ছে যে লেবার যখন আমার ওয়েজ ডাব্লিউ এবং অরিজিনাল ধরে নিই তাহলে আমার এখানে এই যে এই এলটা দিয়ে ডিনোট করা হয়েছে, এটা এল, দ্যাট মিনস এখানে যখন আমার লেবার যখন OL, দ্যাট মিনস আমি যখন ডাব্লিউ পরিমাণ আমি ওয়েজ দিচ্ছি তখন আমি এল পরিমাণ লেবার আমি পাচ্ছি, ঠিক আছে? তাহলে লেবার যখন আমি পাচ্ছি তুমি খেয়াল করো আমি যখন ওয়েজ বাড়াচ্ছি তখন কিন্তু আমার লেবারের পরিমাণ কমে যাচ্ছে, কারণ কি আমাদের তো সাধারণত ওয়েজ বাড়ালে লেবারের পরিমাণ বেড়ে যাওয়ার কথা, কিন্তু লেবারের পরিমাণ কমে যাচ্ছে। আমি এটা পরের স্লাইডেই আমরা দেখব কেন কমে যাচ্ছে। তো আমি একটু বলি যে কারণ হচ্ছে মানুষের কিন্তু পয়সার দরকার আছে, লেবার যারা কাজ করে তাদের কিন্তু পয়সার দরকার আছে, কিন্তু সেই সাথে সাথে তাদের রিফ্রেশমেন্টেরও দরকার আছে। তারা যেই টাকাটা পাচ্ছে তার অতিরিক্ত টাকা যখন পাবে তখন কিন্তু সে তার রিফ্রেশমেন্টের কথা চিন্তা করবে, সে কিন্তু অতিরিক্ত কাজ করতে চাইবে না। তাহলে সেই ক্ষেত্রে এই জন্য আমরা দেখছি যে আমরা যদি ওয়েজের পরিমাণ বাড়াচ্ছি কিন্তু আমাদের কোয়ান্টিটি অফ লেবারটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক তেমনি ডাব্লিউকে যদি আমরা বেস ধরি তাহলে ডাব্লিউ থেকে যখন আমার ওয়েজ কমে W2 হচ্ছে তখন কিন্তু আমার লেবার দেখো আগের তুলনায় বেড়ে যাচ্ছে। এটার কারণটা কি পরের স্লাইডে এই কারণটা আমরা দেখতে পাবো। লেবার সাপ্লাই এরপরে আছে, তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমার যেই পরিমাণ লেবার ওয়েজ বাড়ালেই যে আমি লেবারের পরিমাণ বাড়াতে পারবো এমন কোনো কথা নেই, কারণ লেবাররা তখন কি করে যখন রিক্রিয়েশমেন্ট করে বেশি স্যালারিতে তারা যেতে আগ্রহী হয় না, কারণ তখন তারা রিক্রিয়েশমেন্ট করে তারা মনে করে যে তার একটু আনন্দ বিনোদন চিত্ত বিনোদন এগুলোর দরকার হয়, ঠিক আছে? আবার আমরা এখানে আরেকটা জিনিস দেখছি যে আমরা যখন ওয়েজটা কমিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার লেবারের পরিমাণ আবার বেড়ে যাচ্ছে। এরপরে দেখো সাপ্লাই লেবার, দ্যাট মিনস লেবার সাপ্লাইটা আমরা দেখি। লেবার সাপ্লাই কার্ভ ইজ ডিরাইভড বাই ইন্ডিভিজুয়াল কার্ভ অ্যাপ্রোচ। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কার্ভ, এই যে এটা হচ্ছে আমার
ইন্ডিভিজুয়াল কার্ভ, তোমরা জানো আমরা আগেই করেছি এটা, হ্যাঁ। ইনডিফারেন্স কার্ভ বা ইন্ডিভিজুয়াল কার্ভ যেটাকেই বলো, ড্রাইভ ফ্রম ইন্ডিভিজুয়াল ইনডিফারেন্স কার্ভই ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। দ্যাট মিনস ইনডিফারেন্স কার্ভ থেকে আমার লেবার কার্ভটার উদ্ভব হয়েছে। ফার্স্ট উই ড্রাইভ ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ। প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভটা দেখব। এই যে দেখো, এই যে ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ, স্লোপ W1, দ্যাট মিনস ওয়েজ 1, স্লোপ W2, ওয়েজ 2। তাহলে আমার কিন্তু সাপ্লাই পরিমাণ একই থাকছে। যখন এতটুকু পরিমাণ ওয়েজ হচ্ছে, তখন যে পরিমাণ আমি লেবার সাপ্লাই দিচ্ছি, ঠিক একইভাবে আমি যখন Y2-তে যাচ্ছি, তখন আমি একই পরিমাণ লেবার সাপ্লাই দিচ্ছি। কিন্তু আমার এখানে এই যে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভটা আমার এরকম, ডিমান্ড কার্ভের জন্য দেখছি আমি এতটুকু পরিমাণ এবং এতটুকু পরিমাণ আমি লেবার দিতে পারছি। দ্যাট মিনস আমি দেখছি যে কম ওয়েজে আমি বেশি পরিমাণ লেবার দিতে পারছি এবং বেশি ওয়েজে আমি কম পরিমাণ লেবার দিতে পারছি। এবং নর্মালি ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ বলেছে, নর্মালি ওয়েজের সাপ্লাই কার্ভটা এরকম হয়। নর্মাল আমরা যেরকম সাপ্লাই কার্ভ দেখেছি সেরকমই ওয়েজের পরিমাণ যখন W1, তখন আমার লেবারের পরিমাণ হচ্ছে A, এতটুকু, ZA এতটুকু। এবং ওয়েজের পরিমাণ যখন ZW2, তখন আমার লেবারের পরিমাণ ZB। ঠিক আছে? দ্যাট মিনস আমার এখানে বলা হচ্ছে যে নর্মালি সচরাচর সাপ্লাই কার্ভ অনুযায়ী আমার লেবারের সাপ্লাইটা হয়। বলা হচ্ছে যে যত আমার প্রয়োজন, যত আমার ওয়েজেস বাড়বে, তত আমার লেবারের পরিমাণও বাড়বে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এটার ভিন্ন দেখি, যে ওয়েজেস বাড়লেই যে সবসময় আমার লেবারের পরিমাণ বাড়বে এমন কোনো কথা নেই। এরপরে দেখো ব্যাকওয়ার্ড ব্যান্ডিং সাপ্লাই কার্ভ। এখানে কি বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ মে বি ব্যাকওয়ার্ড ব্যান্ডিং। দ্যাট মিনস আমরা যে ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ দেখলাম, এটা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হতে পারে। That is, after certain wage level, further increase in wages rate reduce individual labor supply. যেটা আমরা একটু আগে দেখলাম যে এই সাপ্লাই লেবার সাপ্লাই কার্ভটা যদি ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন আলাদা। সেক্ষেত্রে কী করে, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত তুমি যখন ওয়েজেসটা বাড়াবা, তখন দেখা যাবে যে কী হচ্ছে, যে আমার লেবারের পরিমাণ বাড়ছে। বাট ওই সার্টেন স্টেজের পর তুমি যখন আরেকটু বাড়াবা, তখন দেখা যাবে আর যে আমার লেবারের পরিমাণ আগের তুলনায় কমে গেছে। এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ব্যান্ডিং ইন সাপ্লাই কার্ভের কারণ। Reason, when wage increase, then income increase. In this situation, people want some entertainment or similar things. আচ্ছা, যখন তাদের ওয়েজের পরিমাণ বেড়ে যায় এবং তাদের কী হয়, ইনকামের লেভেলও বেড়ে যায়। ওয়েজেস বেড়ে গেলে ইনকামের লেভেলও বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার জন্য তখন কী করে লেবাররা কী করে, এন্টারটেইনমেন্ট খোঁজে, হ্যাঁ, আনন্দ খোঁজে, বিনোদন খোঁজে। বিনোদনের জন্য তারা আর কাজে দিতে চায় না, যার জন্য আমার কী হয়, লেবারের পরিমাণটা কমে যায়। এই যে দেখো ব্যাকওয়ার্ড ব্যান্ডিং, এই যে এখানে দেখো ওয়েজেস যখন W1, তখন B পরিমাণ, ওয়েজেস যখন W2, তখন C পরিমাণ একটু বেড়েছে। বাট এখান থেকে যখন এইটা হচ্ছে নির্দিষ্ট স্তর, একটা লেভেল, এই লেভেলের পরে যখন ফার্দার তোমার ওয়েজেস বাড়ছে, তখন দেখা যাচ্ছে লেবারের পরিমাণ কমে A হলো, হ্যাঁ, এই C থেকে কমে A হলো। তার মানে আমরা একটা কনক্লুশনটা আনতে পারি যে একটা সার্টেন ওয়েজেসের পরে দেখা যায় যে সেটা যদি লেবারের সাপ্লাই যদি ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়, হ্যাঁ, সেই দেশে বা সেই এরিয়ার লেবাররা যদি চিত্ত বিনোদন চাই, একটু আরামপ্রিয় হয়, তাহলে সেটা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হবে এবং আমাদের লেবারের সাপ্লাই পূর্বের তুলনায় একটা নির্দিষ্ট স্তরের পরে পূর্বের তুলনায় কমে যাবে। মার্কেট সাপ্লাই অফ লেবার, এখানে দেখো market labor supply curve, however, at least in the long run, it is not backward bending, because if some people at every high wage rate do not wish to work, young people will undertake the place. আজকে কি বলেছে, যে মার্কেট সাপ্লাই অফ লেবার, মার্কেটের সিচুয়েশন বলা হচ্ছে, ওইটা বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল। মার্কেটের সিচুয়েশন দেখা যায় অন্যরকম। যেহেতু সাপ্লাই কার্ভটা ব্যাকওয়ার্ড ব্যান্ডিং হয়, দ্যাট মিনস যারা একটু বয়স্ক, তারা যদি কাজে যেতে না চায়, এন্টারটেইনমেন্ট খুঁজে, সেই ক্ষেত্রে বলছে ইয়াং জেনারেশন, ইয়াং পিপল, তারা কি সেই জায়গাটা দখল করে দেবে। এরপরে দেখো
ডিটারমিনেশন অফ ওয়েজ রেট, এখানে কি করা হয়েছে, ওয়েজ রেট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফোর্স অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। তুমি দেখছো একটা আমার ডিমান্ড কার্ভ আর একটা আমার সাপ্লাই কার্ভ, এই দুটার ভাগ প্রতিকাতে এখানে আমার কি হয়েছে, ওয়েজের রেটটা নির্ধারণ করা হয়েছে। এর পরের স্লাইডে আমরা দেখি প্রাইসিং অফ ফিক্সড ফ্যাক্টর ল্যান্ড অ্যান্ড ক্যাপিটাল। আমরা আগেই জেনেছিলাম, আমরা পড়েছিলাম শর্ট রানে কী করবে, যে প্রোডাকশনের এক বা একাধিক ফ্যাক্টর ভেরিয়েবল থাকবে। আমরা আগে পড়েছিলাম শর্ট রানে এক বা একাধিক ফ্যাক্টর ভেরিয়েবল থাকবে এবং অন্য ফ্যাক্টরগুলো ফিক্সড থাকবে। তো সেই ক্ষেত্রে প্রাইসিং অফ ফিক্সড ফ্যাক্টর, আমরা যদি শর্ট রানের কথা চিন্তা করি তাহলে এখানে বলা হচ্ছে ল্যান্ড এবং ক্যাপিটাল হচ্ছে আমার এখানে ফিক্সড। Pricing of land and capital is different than that of labor. হ্যাঁ, ল্যান্ড এবং ক্যাপিটাল লেবার থেকে আলাদা। লেবার ক্যান নট বি পারচেজড while ল্যান্ড অ্যান্ড ক্যাপিটাল ক্যান বি আইদার পারচেজড অর রেন্টেড ইট। মানে লেবারটা কখনো ওইভাবে পারচেজ করা যায় না, যে তুমি কিনে আনলা সেটা তোমার সম্পত্তি হয়ে গেল, সেরকম কিন্তু না। লেবারটাকে তুমি ওয়েজ, একজন খাটবে তার বিনিময়ে তুমি তাকে কী করবে, মজুরি দিবে। সুতরাং এটাকে বলা হয় এটা কিনে আনা যায় না। বাট তুমি কিন্তু কী করতে পারো, ক্যাপিটাল যেটা বাইরে থেকে সরাসরি তুমি নিয়ে আসতে পারো, তখন সেটা তোমারই ক্যাপিটাল হয়ে যাবে, অন্য কিন্তু কারণ না। ঠিক তেমনি আর কি ল্যান্ড, কোনো জমি যদি তুমি কিনে নাও তাহলে সেটা তোমারই প্রপার্টি, অন্য কেউ সেটার ভাগিদার না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে লেবার যেমন পারচেজ করা যায় না, বাট তোমার ল্যান্ড এবং ক্যাপিটালটা কী করা যায়, পারচেজ করা যায়। ইফ দে আর রেন্টেড ইন দেন সেম থিওরি অফ লেবার অ্যাপ্লাইজ। আচ্ছা, তুমি যদি তোমার ল্যান্ডটা তুমি যদি ভাড়া দাও, সেক্ষেত্রে লেবারের মতো, লেবারের যেমন ডিমান্ড এবং সাপ্লাইয়ের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়, মানে দাম না, রেন্ট লেবারের ওয়েজেস নির্ধারিত হয়, ঠিক তেমনি এখানেও তাই, যে তোমার সেম থিওরি অ্যাপ্লাইজ রেন্ট, দ্যাট মিনস রেন্টটাও সেই একইভাবে নির্ধারিত হবে। ইফ দে আর পারচেজড দেন বোথ কারেন্ট অ্যান্ড expected value of marginal product should be considered. If they are purchased, যদি এগুলো কিনা হয় তাহলে কারেন্ট এবং এক্সপেক্টেড ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট, দ্যাট মিনস প্রত্যেকটা ফ্যাক্টরের মার্জিনাল প্রোডাক্টিভিটি কী পরিমাণ সেটার উপর ডিপেন্ড করবে কি তার দামটা, প্রাইসটা। দেন দেখো থিওরি অফ ইকোনমিক রেঞ্জ। হ্যাঁ, এখানে কি বলেছে, দিস থিওরি এক্সপ্লেইন দ্য প্রাইসিং ফ্যাক্টর whose supply is fixed in long run. হ্যাঁ, ফিক্সড ফ্যাক্টর ডাজ নট হ্যাভ মার্জিনাল প্রোডাক্ট, মানে ফিক্সড ফ্যাক্টরের কোনো মার্জিনাল প্রোডাক্টিভিটি নেই, প্রান্তিক উৎপাদনশীলতা নেই। হ্যাঁ, ইকোনমিক রেঞ্জ প্রেজেন্ট আর্নিং মাইনাস অপরচুনিটি কস্ট, দ্যাট ইজ পেমেন্ট ইন এক্সেস অফ দ্য অপরচুনিটি কস্ট। দ্যাট মিনস খরচ, ইকোনমিক রেন্ট কোনটাকে বলছে, যে আমি যেই আর্নিংটা পাবো, রেন্ট হিসেবে আমি যে আয় পাবো, তার থেকে আমি যদি অপরচুনিটি কস্ট বাদ দিই তাহলেই আমি ইকোনমিক রেন্ট পাবো। এরপরে দেখো থিওরি অফ ইকোনমিক রেন্ট এক্সাম্পল দেখো, প্রেজেন্ট ইনকাম অফ ল্যান্ড, ল্যান্ড থেকে ইনকাম পাওয়া যাচ্ছে 1 লাখ করে, 1 লাখ করে। অপরচুনিটি কস্ট হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 1 লাখ, কেস 1, কেস 2 হচ্ছে ভেরি ক্রোমোলজিক্যালি বলবো 0, থার্ড হচ্ছে 700 এবং ফোর্থ হচ্ছে 1200। রেন্ট হচ্ছে সারপ্লাস উপর অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট থেকে যেটা সারপ্লাস থাকবে সেটাকেই আমি আমার রেন্ট বলবো। তাহলে প্রথম অবস্থায় দেখো 100 থেকে 100 যদি আমি মাইনাস করি তাহলে 0, 100 থেকে 0 মাইনাস করলে 1000, এরকম করে আসলে 100 থেকে 7 মাইনাস করি 300, এবং 100 থেকে 1000 থেকে 1200 যদি মাইনাস করি তাহলে মাইনাস 200 এটা থাকে। আর তাহলে রেন্টটা কীভাবে নির্ধারিত হলো আমরা এখানে দেখলাম। থিওরি অফ ইকোনমিক রেঞ্জ, টোটাল আর্নিং সমান সমান এরিয়া অফ OBEF। আচ্ছা, টোটাল আর্নিং এরিয়া অফ OBEF, এটা হচ্ছে আমার টোটাল আর্নিং, এতটুকু হচ্ছে আমার টোটাল আর্নিং। অপরচুনিটি কস্ট এরিয়া COFE, এতটুকু হচ্ছে আমার অপরচুনিটি কস্ট, ঠিক আছে, সমান সমান রেন্ট, রেন্ট হচ্ছে এরিয়া অফ BCE, এতটুকু হচ্ছে আমার রেন্ট। প্রডিউসার সারপ্লাস, তাহলে প্রডিউসার সারপ্লাস এতটুকু উৎপাদন করেছে
তার থেকে আমি অপরচুনিটি কস্ট বাদ দিয়ে যতটুকু থাকলো সেইটার জন্য, এটাকে প্রডিউসার সারপ্লাস বলা হয়, এটার জন্য আমাকে রেন্ট দিতে হবে। নেক্সট দেখো কোয়াসি রেন্ট। কোয়াসি রেন্ট কি? সাম ফ্যাক্টরস হ্যাভ ইলাস্টিক সাপ্লাই ইন দ্য শর্ট রান অ্যাজ ওয়েল। তার মানে কিছু কিছু ফ্যাক্টর আছে যেটার সাপ্লাই শর্ট রানে, স্বল্প মেয়াদে ইনইলাস্টিক, অস্থিতিস্থাপক। দিস ফ্যাক্টর আর ফিক্সড ফ্যাক্টর, এগুলো হচ্ছে ফিক্সড ফ্যাক্টর। শর্ট রানে কিছু কিছু ফ্যাক্টর ফিক্সড থাকে, যেমন আমরা একটু আগে বলেছি রেন্ট আর কি, রেন্ট আর হচ্ছে আমার ইন্টারেস্ট, এই দুইটা হচ্ছে বা প্রফিট, এই দুইটা হচ্ছে আমার ফিক্সড। তাহলে এইটার ক্ষেত্রে কোয়াসি রেন্ট আছে। পেমেন্ট মেড টু অ্যান ইনপুট হুইচ ইজ ইন ফিক্সড সাপ্লাই ইন দ্য শর্ট রান ইজ কল্ড কোয়াসি রেন্ট। তার মানে হচ্ছে যেটা আমার শর্ট রানে যেই ফ্যাক্টরগুলো ফিক্স থাকবে তার জন্য আমাকে যে পেমেন্ট করতে হবে সেটাই হচ্ছে আমার কোয়াসি রেন্ট। তাহলে কোয়াসি রেন্ট ইজ ইকুয়াল টু টিভি মাইনাস টিভিসি, দ্যাট মিনস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে আমার কোয়াসি রেন্ট। দেন আসো কোয়াসি রেন্টটা কীভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায় আমরা এখানে একটু দেখি। এখানে দেখো কোয়াসি রেন্ট, এই যে এক্সেস প্রফিট ব্লু কালার, এখানে এক্সেস প্রফিট ব্লু কালার, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট হচ্ছে অরেঞ্জ কালার, যেটা তোমাকে দেখতে পাচ্ছ। কোয়াসি রেন্ট হচ্ছে দুইটা মিলায়ে হচ্ছে কোয়াসি রেন্ট, ঠিক আছে। এখানে দেখো যে মার্জিনাল কস্ট, অ্যাভারেজ টোটাল কস্টকে এই যে সি বিন্দুতে স্পর্শ করেছে, এবং হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টকে এখানে বিন্দু লেখা নাই, কিন্তু অ্যাভারেজ ভেরিয়েবল কস্টকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আবার বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার ও এক্স হচ্ছে আমার কি, ও এক্স পরিমাণ হচ্ছে আমার রেন্ট, আর এইটা এ বি ই পি, এটা হচ্ছে আমার কোয়াসি রেন্ট। এরপর দেখো প্রফিট কি জিনিস। রিওয়ার্ড ফর এন্টারপ্রেনারশিপ, প্রফিট ইজ রেসিডেন্সিয়াল ইনকাম, residual income. Reward of entrepreneur, profit is residual income. হ্যাঁ, প্রফিট ক্যান বি ক্লাসিফাইড ইন টু ক্যাটাগরিজ, একটা হচ্ছে নর্মাল প্রফিট, একটা হচ্ছে সুপার নর্মাল প্রফিট। আচ্ছা, নর্মাল প্রফিট ইজ অবটেইনড বাই পারফেক্টলি competitive market at least in the long run, আর supernormal profit is the outcome of risk taking behavior in perfect market innovation. আচ্ছা, তাহলে প্রফিটটা কি? আমরা জানি যে আমাদের প্রোডাকশন ফ্যাক্টরি এন্টারপ্রেনার, উদ্যোক্তা নামে একজন আছে, সে কি করবে, তার তো একটা কিছু মানে সে যে কাজ করছে প্রতিষ্ঠানে, তার বিনিময়ে তো সে কিছু পাবে, তাই না? তার বিনিময়ে সে পাবে প্রফিট। তাহলে এই প্রফিটটাকে বলা হচ্ছে, প্রফিটটা দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল প্রফিট, যেটা স্বাভাবিকভাবে সে অর্জন করে, স্বাভাবিকভাবে বিজনেস পরিচালনা করে সে যে অর্জন করে সেটাকে নর্মাল প্রফিট বলছে। আর সুপার নর্মাল প্রফিট, যেটা স্বাভাবিক অবস্থায় যে প্রফিটটা বিজনেসে হয় না, সেটাই হচ্ছে সুপার নর্মাল প্রফিট। তাহলে সুপার নর্মাল প্রফিট ইজ দ্য আউটকাম অফ, কিসের আউটকাম? রিস্ক টেকিং বিহেভিয়ার ইন পারফেক্ট মার্কেট ইনোভেশন। দ্যাট মিনস কেউ যদি বেশি রিস্ক, কারণ আমরা আগেই জানি এটা অ্যাজ এ কমার্স স্টুডেন্ট, যে যেই সমস্ত উদ্যোক্তা বেশি রিস্ক গ্রহণ করবে তাদের প্রফিট কিন্তু অটোমেটিক্যালি বেশি হবে। এবং ইমপারফেক্ট মার্কেট, দ্যাট মিনস অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং ইনোভেশন এবং তার দক্ষতা বা বিচক্ষণতা। এরপরে দেখো প্রফিট অ্যান্ড ইনোভেশন, এখানে কি বলা হয়েছে? ইনোভেশন, ইউজ অফ নিউ মেশিন, ফাইন্ডিং নিউ সোর্স অফ র ম্যাটেরিয়াল, ফাইন্ডিং নিউ মার্কেট, নিউ টেকনোলজি অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাটসেট্রা। তাহলে ইনোভেশন মানে কি? যে নতুন নতুন মেশিন, নতুন নতুন র ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায় সেইগুলো আবিষ্কার করা, ফাইন্ডিং নিউ মার্কেট, নতুন মার্কেট, নতুন কি টেকনোলজি অ্যাপ্লাই করে তোমার প্রোডাকশন বাড়ানো যাবে সেই টেকনোলজিগুলো সার্চ করা। হ্যাঁ, টেকনোলজি অফ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেগুলো বিক্রি করা এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিতরণ করা, এটাই হচ্ছে আমার ইনোভেশন। এরপর দেখো ইনোভেশন রিডিউস কস্ট অ্যান্ড ইনক্রিজ প্রফিট। এই ইনোভেশনটা কস্টটাকে কমিয়ে ফেলে এবং দেখতেই পাচ্ছ কস্টটাকে কমিয়ে ফেলে এবং প্রফিটটাকে কী করে? বাড়িয়ে দেয়। ইনোভেশন ইজ ইকুয়াল টু প্রফিট ইজ ইকুয়াল টু ইনোভেশন। প্রফিট আর কস্ট বাই ইনোভেশন অ্যান্ড ডিসঅ্যাপিয়ার বাই ইমিটেশন। এরপরে দেখো
profit and risk. Producer invest because on future cost, price, demand. তার মানে প্রচুর প্রডিউসাররা ইনভেস্ট করে ফিউচার, ভবিষ্যতে তোমার কী পরিমাণ খরচ হতে পারে, ভবিষ্যতে প্রাইসটা কীরকম, ডিমান্ড কীরকম, সেটার উপর বেস করে। বাট ফিউচার ইজ নট সার্টেন, সো দেয়ার ইজ রিস্ক। আচ্ছা, one receive profit is he or she is able to predict future correctly. আচ্ছা, ইন রিসিভ প্রফিট প্রেডিক্ট ফিউচার। আচ্ছা, তারপর যখন একজন উদ্যোক্তা প্রফিট আর্ন করে বা প্রফিটটা সে রিসিভ করে, তখন ফার্দার ভবিষ্যতের জন্য কী পরিমাণ প্রফিট হতে পারে সেটা সে কিস করে, অ্যাসিউম করে, হ্যাঁ, বা প্রিডিক্ট করে। হ্যান্স প্রফিট ইজ দ্য রিওয়ার্ড অফ টেকিং রিস্ক। তাহলে প্রফিটটা, এটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে, প্রফিট হচ্ছে মুনাফা, ঝুঁকি বহনের পুরস্কার। এটা কিন্তু ভালো করে পড়বে তোমরা, হ্যাঁ। Profit and imperfect market. Imperfect market consists of risk since there is no perfect information. In perfect competitive market there is perfect information, so there is no supernormal profit. In imperfect market there is supernormal profit. আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কী হয়, সেখানে নর্মাল প্রফিট আর্ন করা যায়, বাট ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটে সুপার নর্মাল প্রফিট আর্ন করা যায়, কারণ এই বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতারা খুব ভালো করে জানেন না। ইন ইমপারফেক্ট মার্কেট দেয়ার ইজ সুপার নর্মাল প্রফিট, এখানে সুপার নর্মাল প্রফিট আর্ন করা যায়। তাহলে প্রফিট এখানে খেয়াল করো, ইকোনমিক প্রফিট ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস ইমপ্লিসিট কস্ট মাইনাস এক্সপ্লিসিট কস্ট। এখন তোমাদের জানতে হবে ইমপ্লিসিট কস্ট কি আর এক্সপ্লিসিট কস্ট কি। ইমপ্লিসিট কস্ট মানে যেই কস্টটা তোমার হিসাবের বইতে না আনলেও চলে, যেই কস্টটার জন্য তুমি তোমার হিসাব থেকে কোনো টাকা পেমেন্ট করো নাই, সেটা হচ্ছে আমার ইমপ্লিসিট কস্ট। এক্সাম্পল ডেপ্রিসিয়েশন, এক্সাম্পল অপরচুনিটি কস্ট, এগুলো হচ্ছে ইমপ্লিসিট কস্টের উদাহরণ। আর এক্সপ্লিসিট কস্ট হচ্ছে যেই কস্টটার জন্য তুমি খরচ করেছো, তোমার বিজনেস থেকে টাকা চলে গেছে, সেটা হচ্ছে আমার এক্সপ্লিসিট কস্ট। যেমন হলো রেন্ট, তারপর হচ্ছে ওয়েজেস, হ্যাঁ, ইন্টারেস্ট, এগুলো হচ্ছে আমার এক্সপ্লিসিট কস্ট। আর অ্যাকাউন্টিং প্রফিট রেভিনিউ মাইনাস এক্সপ্লিসিট কস্ট। রেভিনিউ থেকে এক্সপ্লিসিট কস্ট যদি, দ্যাট মিনস পরিচালনার যে ব্যয়গুলো আছে সেগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমরা অ্যাকাউন্টিংয়ে প্রফিট পাবো। আর ইকোনমিক্স প্রফিটে রেভিনিউ থেকে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট দুটো বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার প্রফিট। আমাদের এই ছিল আজকের পড়া। তো তোমাদেরকে এই জানালাম এই জিনিসগুলো, তোমরা একটু ভালো করে দেখবে। চ্যাপ্টারটা খুবই ইজি, একটু মন দিয়ে পড়লেই তোমরা বুঝতে পারবে, এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে। আমাদের টোটাল সিলেবাসে 8টা চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টারে আমরা শেষ করতে চেষ্টা করছি। এবং আমি বারবারই বলছি, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা সলভ করার চেষ্টা করব। তবে এই পূজার বন্ধের পরে আমি অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টে নেওয়ার চেষ্টা করব। সুতরাং আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি পর্যায়ক্রমে সেগুলো কালেক্ট করব। তো তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখতে থাকো বাসায় বসে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই।